হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় স্ত্রী বেলা মুখোপাধ্যায়। পরপর দুটো পুজোয় রানার আর পালকির গান বেরোতে যে কী পরিমাণ হইচই পড়ে গিয়েছিল তার স্মৃতি নিশ্চয়ই এখনও আপনাদের মনের মণিকোঠায় সঞ্চিত হয়ে আছে। তখন কিন্তু আমরা বোম্বেতে। পালকির গান বেরোবার সময় অবশ্য সুরকার হিসেবে সলিল চৌধুরীর কলকাতায় বেশ নাম হয়েছে। পরিবর্তন, পাশের বাড়ি, বরযাত্রীর মতো ছবি হিট করেছে। সব কটা ছবিতেই সুরকার সলিল চৌধুরী। এরই বছর দুয়েকের মধ্যে সলিল চৌধুরীর কথায় ও সুরে আর একটা রেকর্ডও বেশ হিট করলো। গণসঙ্গীত বা প্রগতিমূলক গানের জগতে গান দুটো যে কী পরিমাণ ঢেউ তুলল তার প্রমাণ আজও কান পাতলে আপনারা পাবেন। রেকর্ডের একটা পিঠে ছিল পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। কলকাতায় যখন ওইসব গান বেরোচ্ছে, বোম্বের হিন্দি ছবির রাজপথে ততদিনে নেমে পড়েছেন আপনাদের হেমন্ত কুমার। নাগিন ওকে সাফল্যের পথ চেনালো। দুঃখ লাগে, সলিল চৌধুরীর সঙ্গে ওর জুটি যে মুহূর্তে সাড়া ফেলতে শুরু করলো সে সময় কী সব ভুল বোঝাবুঝির ফলে দুজনেই সরে গেলেন দুজনের কাছ থেকে। এতে দুজনের যত না ক্ষতি হয়েছে, আমার মনে হয় বাংলা গানের ক্ষতি হয়েছে আরও বেশি। ওদের জুটি সে সময় অটুট থাকলে হয়তো আরও কিছু অভিনব উপহার পেত বাঙালি। আর একটা বাংলা রেকর্ডের কথাও এই ফাঁকে বলে নেওয়া দরকার। আমরা যখন বোম্বেতে তখন গোড়ার দিকে একটা পুজো মাত করে দিয়েছিল ওর একটা রেকর্ড। পরেশ ধরের কথায় ও সুরে দুটো গান ছিল রেকর্ডটিতে। ফুলের মতো ফুটল ভোর এবং শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। গানের বিষয় ও সুরের মধ্যে এমন কিছু ছিল যা ছড়িয়ে গেছিল সকলের মধ্যে। নাগিনের সেই জনপ্রিয়তার দিনেই পরিচালক সুধীর মুখোপাধ্যায় ধরলেন ওকে। ওর নতুন ছবিতে সুর দিতে হবে। ছবির নাম সাবমোচন। নায়ক নায়িকা উত্তম কুমার ও সুচিত্রা সেন। উত্তম সুচিত্রা তখনও রোমান্টিক জুটি হয়ে ওঠেনি, যদিও ওদের অগ্নি পরীক্ষা তার আগেই হয়ে গেছে। অগ্রদূত পরিচালিত ওই ছবির সুরকার ছিলেন অনুপম ঘটক। গানগুলো গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সতীনাথ মুখোপাধ্যায়। কে তুমি আমারে ডাকো, গানে মোর কোন ইন্দ্রধনু, জীবন নদীর জোয়ার ভাটায়। গানগুলো যে বাঙালি মনে মণিকোঠায় ইতিমধ্যে জায়গা করে নিয়েছে তা ও ভালো করে উপলব্ধি করতে পারছিল। ফলে চ্যালেঞ্জটা বড় হয়ে দাঁড়ালো ওর কাছে। নিজের স্বামী বলেই বলছি না, ওকে যারা ঘনিষ্ঠভাবে চেনেন তাঁরা অন্তত স্বীকার করবেন গানের ব্যাপারে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে ও কখনো পিছিয়ে আসতো না। যদিও স্ত্রী হিসেবে দেখেছি, এর জন্যে যে আলাদা কোনো টেনশনে ভুগেছে তাও নয়। সাবমোচনের গান রেকর্ডিং হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে। বোম্বে থেকে কদিনের জন্য তখন কলকাতায় যেতে হেমন্ত। কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে আবার ফিরে আসতে হতো বোম্বেতে। এখানেও তখন অনেক হিন্দি ছবির কাজ। ওর মুখেই প্রথম শোনা সাবমোচন ছবিতে একটা গান শেখাবার দৃশ্য আছে, গুরু ও শিষ্যার লিপে গান। ও কণ্ঠশিল্পী হিসেবে নিল চিন্ময় লাহিড়ী ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে। তখনও কে ভাবতে পেরেছে ওদের গাওয়া ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান জনমন জয়ী হয়ে উঠবে। আরও চমক বাকি ছিল। উত্তমের লিপে আমার স্বামী একের পর এক গান গাইল। সুরের আকাশে তুমি যে গো শুকতারা, ছায়াছবির গানের আকাশে নতুন তারকার জন্ম দিল। গান পাগল শ্রোতা কান পেতে শুনল জীবনের নতুন অভিজ্ঞতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা। বাংলা গানের বাতাস ততক্ষণে উদ্দাম হয়ে উঠেছে। হেমন্ত কণ্ঠ যে গান ধরেছে, ঝড় উঠেছে বাউল বাতাস। এমন সব গান শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষাও তুচ্ছ হয়ে যায়, সব কষ্ট সহনীয় মনে হয়। তাই তো উত্তমের কণ্ঠের গান সকলের ঠোঁটে ছুঁয়ে গেল বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে। সেই সময় উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায় একাকার হয়ে গেল। হেমন্তর গান শুনতে বসে চোখ বন্ধ করলে মনের পর্দায় ভেসে ওঠে উত্তম কুমারের ছবি। উত্তম কুমারের সংলাপ শুনতে বসে মনে হয় যেন গায়ক হেমন্ত মুখোপাধ্যায় কথা বলছে। এ এক অনন্য অভিজ্ঞতা। শ্রোতারা যথার্থই সম্মান জানানো সাবমোচনকে। হাউসফুল বোর্ড ঝুড়ে রইল হলের দরজায়। শুধু শ্রোতারা কেন, কলকাতায় কি সাবমোচনের সাফল্যের স্বীকৃতি দেয়নি সোনার মেডেল হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় ঝুলিয়ে? বোম্বেতে নাগিন আর কলকাতায় সাবমোচন। সাফল্য যখন আসে তখন বোধহয় এমন পিটে পিটেই আসে। সেই বছর নাগিনের জন্য শ্রেষ্ঠ সুরকারের সম্মান পেল আপনাদের হেমন্ত কুমার।
পুরস্কারটা দিল বোম্বের ফিল্মফেয়ার পত্রিকা। ফিল্মফেয়ার পুরস্কারের তখন বেশ কদর। নায়ক নায়িকা থেকে পরিচালক সুরকার সকলেই ওই পুরস্কারের দিকে সতৃষ্ণ নয়নে চেয়ে থাকে। যার ভাগ্যে শিখে ছেড়ে বহু বছর শ্রম তার সার্থক। পুরস্কার পাবককেও তখন সকলে ভিন্ন নজরে দেখতে শুরু করে। ওর ক্ষেত্রেও একই ঘটল। নাগিন হিটের খবর মুখে মুখে ছড়ানোয় প্রযোজকের আনাগোনা এমনিতেই বেড়ে গিয়েছিল। নাগিন ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার পর যেন প্রযোজকের লাইন লেগে গেল। সকলেই ওকে নিজের ছবির সুরকারের দায়িত্ব দিতে চায়। আবদার একটাই, নাগিনের মতো সুর দিতে হবে। একটা সময় একটা ছবির জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হতো ওকে। চোখের সামনে দেখলাম দাবার ছক উল্টে গেছে। বাড়ি বয়ে আসছে একের পর এক অফার। হাতে লক্ষ্মী ও পায়ে ঠেলতে চাইল না। ব্যস্ততা বেড়ে গেল রাতারাতি। বাংলায় সাবমোচনের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কারটি দিল আরেকটি পত্রিকা, সিনে অ্যাডভান্স। এখনও মনে আছে সেবার একই সঙ্গে পুরস্কার করা হলো সত্যজিৎ রায়কে পথের পাঁচালী ছবির জন্য। সেদিন কে জানতো পুরস্কৃত মানুষটি ভবিষ্যতে বিশ্ব কাঁপিয়ে দেবেন তার ছবি দিয়ে। শ্রেষ্ঠত্বের সম্মান হিসেবে সেদিন সোনার মেডেল ঝুলিয়ে দেওয়া হলো দুই দীর্ঘকায় ব্যক্তিত্বের গলায়। দুটি প্রতিভারই তখন উষাকাল। প্রতিভার স্নিগ্ধ কিরণই প্রমাণ করে দিচ্ছিল দীর্ঘ ম্যারাথন দৌড়বার জন্য দুজনেই তৈরি। বাংলা ছবির জগতে অবশ্য তখন প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের সংখ্যা কম নয়। একচেটিয়া ছবিতে সুর দিয়ে চলেছেন রবীন চট্টোপাধ্যায়, কালীপদ সেন, অনুপম ঘটক। বেশিরভাগ ছবিতে গান গাইছেন আলপনা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়। পুরুষ কণ্ঠ হিসেবে ধনঞ্জয় ভট্টাচার্য তখনও সকলের শীর্ষে। বেশ কিছুটা পরে আসে শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায় ও মানবেন্দ্র মুখোপাধ্যায়। শ্রোতা থেকে পরিচালক, প্রযোজক সকলের সঙ্গে নতুন করে ওকে পরিচয় করিয়ে দিল সাবমোচন। বম্বের মতো দ্রুত ছবির সংখ্যা না বাড়লেও বম্বে কলকাতা যাতায়াতটা ওর ধীরে ধীরে বাড়তে লাগলো। বিশেষ করে উত্তম কুমারের ছবি হলেই ওর ডাক পড়তে থাকলো। কখনো নিজের সুরে, আবার কখনো অন্য সঙ্গীত পরিচালকের সুরে গান গাইতে হচ্ছিল ওকে। অমানসিক পরিশ্রম করতে হতো তখন ওকে। বাড়িতে যতক্ষণ থাকে মিউজিক অ্যারেঞ্জার রিচবার্ড বা প্রধান সহকারী রবিকে নিয়ে নতুন নতুন সুর তৈরির লড়াই চলে। মাদ্রাজেও এরই সঙ্গে ওর একটা ছবি হিট করলো। বোম্বে কলকাতা দৌড়দৌড়ির মধ্যে মাদ্রাজও ঢুকে পড়ল। দুর্ভাগ্য যে পুরোপুরি তখনও ওকে ছেড়ে যায়নি, প্রমাণ মিলল মাস কয়েকের মধ্যে। হাতে যে ছবিগুলো ছিল, যেসব ছবিতে সঙ্গীত পরিচালনা করছিল, সেগুলো মুক্তি পেতে একের পর এক মুখ থুবড়ে পড়ল। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লড়াই চালিয়ে যে সুর সৃষ্টি হয়েছিল, লোকের মুখে মুখে ফিরল যে গান ছবি মুক্তি পেতেই তা হারিয়ে গেল। গলদটা সেই পুরনো। গান ভালো, সুরও মনে তোলা যায়, কিন্তু ছবি না চললে গান দৌড়বে কিভাবে? এই সময় একটা ছবি শুরু হলো, মুনিমজি। আবার নায়ক দেবানন্দ, আবার সঙ্গীত পরিচালক শচীন দেববর্মন। শচীন কর্তা দেবানন্দের লিপে গান গাওয়ার জন্য আবার আমার কর্তাকেই অফার দিল। গীতা দত্তর সঙ্গে হেমন্ত গাইল দিল কি উমঙ্গে। ছবি উতরলো, সাফল্যের পর নতুন পথ খুলে গেল। দেবানন্দের লিপের সঙ্গে ওর গায়কের মিল খুঁজে পেলেন শচীন কর্তা। একের পর এক দেবানন্দের ছবিতে তখন ওকে গাইতে বলা হলো। একদিকে যখন নিজের সুর দেওয়া ছবিগুলো ফ্লপ করছে, তখনই দেবানন্দের লিপে ওর গানগুলো সবার মনে দোলা দিতে থাকলো। সাফল্য তাই পুরোপুরি ওকে ছেড়ে গেল না, এটাই সান্ত্বনা। এখনও রেডিওতে বা রেকর্ডে হাউস নম্বর 44, 16 সাল বা বাত এক রাত কির মতো ছবির গান শুনলে স্মৃতির সোনালি দিনগুলো ফিরে যায়। কী সব অবিস্মরণীয় গান গেয়ে গেছেন আপনাদের হেমন্ত কুমার। আপনারাই কি ভুলতে পেরেছেন চুপ হ্যায় ধরতি চুপ হ্যায়, বা তেরি দুনিয়া মে জিনে সে, কিংবা হ্যায় আপনা দিল তো আওয়ারা, অথবা না তুম হামে জানোর মতো মণিমুক্ত খচিত গানগুলো? হিন্দি ছেড়ে এবার বাংলায় ফিরি। নাগিনের আকাশ ছোঁয়া সাফল্যের পর বম্বেতে যেভাবে ওকে হোঁচট খেতে হচ্ছিল, সাবমোচনের পর বাংলা ছবির পথটা কিন্তু অমন বন্ধুর রইল না। উত্তম কুমারের লিপের সঙ্গে ওর গায়কের মিল খুঁজে পেয়ে প্রযোজক পরিচালক নতুন করে ভাবতে বসলেন। উত্তম সুচিত্রা জুটি তখন সবে জনমনে দোলা দিতে শুরু করেছে। আমার স্বামী ওদের জনপ্রিয়তার অন্যতম স্তম্ভ হয়ে উঠল। শুধু নিজের সুরেই নয়, উত্তম কুমারের ছবির অন্য সুরকারও উত্তম কুমারের লিপে গান গাইবার জন্য ওকে অফার দিতে লাগলো। সন্তোষ সেনগুপ্ত ছিলেন চিরকুমার সভায়। নচিকেতা ঘোষ, তিজামা, এমনকি পৃথিবী আমারে চায় ছবিতে ওকে সুযোগ দিলেন। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি পৃথিবী আমারে চায় ছবির সেই বিখ্যাত গানটি, নীলামওয়ালা ছোঁয়ানা। সে সময় বাচ্চা বুড়ো সকলে আমার
কর্তার ওই গানটা গেয়ে বেড়াতো। গীতা দত্তর গান দুটো অবিস্মরণীয় হয়ে আছে, তুমি বিনা এ ফাগুন এবং নিশি রাত বাঁকা চাঁদ আকাশে। ওর কাজের ধরন থেকে সে সময় কলকাতায় নানা ধরনের সমালোচনার ঢেউ বয়ে যেত। বোম্বে থেকে দিন কয়েক, কখনো বা মাত্র ঘন্টা কয়েকের জন্য কলকাতায় এসে গান রেকর্ডিং করে যাচ্ছে বা সুর তৈরি করে যাচ্ছে, এটা অনেকেই সুনজরে নেয়নি। সেই কবে জিঘাংসার ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় এই ধরনের সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। পরে হারানো সুরের সময়ও একই বিরূপ অভিজ্ঞতা হলো ওর। দুর্ভাগ্যক্রমে দুটি ছবির পরিচালক ছিলেন অজয়কর। আসলে ও বিশ্বাস করতো হিসেব কষে সুর তৈরি হয় না। কখনো হয়তো মুহূর্তের মধ্যে সুর চলে এলো হাতের মুঠায়, পরক্ষণে মাথা কুটেও মিলল না মনোমতো স্বর। আসলে ও বিশ্বাস করতো হিসেব করেই কিছুই সুর তৈরি হয় না। হারানো সুরের গানগুলো লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। অনেকেই হয়তো জানেন না, নিজের সুর দেওয়া বহু গানের প্রথম পংক্তিটি কিন্তু আমার কর্তারই লেখা। সুন্দর একটা সাহিত্যিক মন ছিল ওর। গায়ক না হলে কে বলতে পারে ভবিষ্যতে সফল লেখক হয়ে উঠত কিনা। বোম্বে থেকে একবার তাড়াহুড়ো করে আমার কর্তা কলকাতায় এসে হারানো সুরে সুর তৈরি করেছিল। পরের বার রেকর্ডিং করলো, দুঃখ পেল যখন দেখলো সকলে ওর তাড়াহুড়োটাই লক্ষ্য করছে, গানের গুণাগুণ বিচার করছে না। কিন্তু আসল বিচারক তো দর্শক শ্রোতা। তাদের কাছে কিভাবে গান বা সুর তৈরি হলো সেটা বড় কথা নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো গান বা সুর উতরেছে কিনা। হারানো সুর রিলিজ করতে আবার উত্তম সুচিত্রা জুটি নিয়ে হইচই পড়ে গেল। ছবি দুটির গান তো সকলের কণ্ঠস্থ হয়ে গেল। গীতা দত্তর কণ্ঠে তুমি যে আমার, বা আমার কর্তার গলায় আজ দুজনার দুটি পথ হবো, দুটি দিকে গেছে বেঁকের, কি কোনো বিকল্প হয় নাকি হয়েছে। আজও গানগুলো কানে এলে স্মৃতি ভারাক্রান্ত হয়ে পড়ে মন। ওর অপরাজেয় মানসিকতার কথা মনে আসে। সেই সময় কয়েকজন সুরকার ওর এই অপরাজেয় মনের সন্ধান পেয়েছিলেন। তারা ওর এই মানসিকতাকে সঠিকভাবে ব্যবহার করে সুফলও পেয়েছেন। এই মুহূর্তে অমন একটা উদাহরণ মনে পড়ে। ছবির নাম চন্দ্রনাথ, পরিচালক কার্তিক চট্টোপাধ্যায়, সুরকার রবীন চট্টোপাধ্যায়। গান লেখা শেষ, সুরও তৈরি হয়েছে। প্রথমে ঠিক হলো সন্ধ্যা মুখোপাধ্যায় ও ধনঞ্জয় ভট্টাচার্য গান গাইবেন। ধনঞ্জয়বাবুর সুনাম তখন বাংলায় তুঙ্গে। বেশিরভাগ ছবিতে ওর প্লেব্যাক, ফাংশনও করেন চুটিয়ে। কিন্তু যে ছবির নায়ক নায়িকা উত্তম সুচিত্রা, সেখানে হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া উত্তম কুমারের লিপে কে গান গাইবে? ঝুঁকি নিতে রাজি হলেন না প্রযোজক পরিচালক। সুরকার রবিদার সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিন থেকেই প্রগাঢ়। রবিদা একদিন সরাসরি ওকে ধরলেন, তোমায় আজই গান গেয়ে যেতে হবে। একবার ছেড়ে দিলে কবে কলকাতায় ফিরবে তার ঠিক নেই। মাত্র দুটো গান আছে, আজই রেকর্ডিং করে যাও। বোম্বের ফ্লাইট রাতে, ঠিক হলো বিকেলে রেকর্ডিং হবে। ওর গলা এদিকে বিশ্বাসঘাতকতা করে বসেছে। রবিদা নাগারে সাহস জুগিয়ে গেলেন, তোমায় গলা নিয়ে ভাবতে হবে না, মন খুলে গেয়ে যাও। সেদিন বোম্বেতে বাড়ি ফেরার পর যখন ওর মুখে বিস্তারিত ঘটনা শুনলাম, তখন নিজেরই অবিশ্বাস্য লাগছিল। কথা বলতে গেলে যে মানুষটার গলা ফ্যাঁসফ্যাঁসে হয়ে যাচ্ছে, সেই কিনা দুটো গানের ফাইনাল রেকর্ডিং করে এলো মাত্র কয়েক ঘন্টা আগে। কিভাবে এই অসাধ্য সাধন হলো? অবলীলায় উত্তর দিল আমার স্বামী। রবিদা আমায় বারংবার তাতিয়ে দিতে শেষের দিকে কেমন যেন মনের জোর ফিরে পেলাম। অদ্ভুত কাণ্ড, মনের মেরুদণ্ড টান টান হতেই গলা খুলে গেল। পরপর দুটো গানের ফাইনাল টেক, দুটোই একেবারে ওকে হয়ে গেল। আরও অদ্ভুত কাণ্ড, রেকর্ডিং শেষ হতেই নাকি গলা আবার আগের দশা ফিরে পেয়েছে। বোম্বে ফিরেছে তাই ফ্যাঁস ফেঁসে গলা নিয়ে। নেপথ্যের এই গল্প শোনার পর হয়তো অনেকেই জানতে আগ্রহ হচ্ছে চন্দ্রনাথের সেই বিশেষ গানটির কথা। সময় সুযোগ পেলে পরীক্ষা করে নিতে পারেন নিজেরাই। সত্যি সেবার গান পরিবেশন নিখুঁত হয়েছিল কিনা। রবিদাস সুরে গানটি ছিল রাজা দুলালী সীতা। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।